ভোম্বল সর্দার দ্বিতীয় খণ্ড তৃতীয় পর্ব পার্ট 6। গরুর গাড়িতে। সকাল থেকেই ভোম্বলের বুক দূর দূর করছে। বাড়ির বাইরে মুখ থুবড়ে পড়ে আছে একখানি ছইওলা গরুর গাড়ি। ওই গাড়িতে তাকে যেতে হবে নদীর ঘাটে। সে কয়েকবার ঘর বার করল। নায়েব মশাই জিজ্ঞেস করলেন, তোমার হাত কেমন আছে? ভোম্বল হাতখানা টিপে ও দুলিয়ে বললে, অর্ধেকের বেশি সেরে গেছে। বলেই হাতখানা টান করে ঝুলিয়ে দিলে। অমনি হাতখানা টনটন করে উঠল। সে আবার হাত গুটিয়ে নিল। নায়েব মশাই বললেন, বাধা থাক, বাড়ি গিয়ে খুলো। রান্নাঘরের মধ্য থেকে আসছিল পিতলের হাঁড়িতে হাতা নাড়ার ঠুংঠাং শব্দ ও ভাতের মিষ্ট গন্ধ। ভোম্বলের আর দেরি সয় না। নিজের যাবার ইচ্ছে হলে সে না খেয়েই কোন সকালে বেরিয়ে পড়ত। স্বরূপ জিনিসপত্র বাঁধা ছাঁধা করতে করতে বললে, সূচিটা এখনো এলো না? তার কথা শেষ হতেই মাথায় প্রকাণ্ড বোঁচকা, বগলে একখানি পাকা বাঁশের লাঠি নিয়ে ঢুকল সূচি। লাঠিখানির গাঁটে গাঁটে পেতল লাগানো। ভোম্বল দেখলে তার গায়ে মির্জাই, গলায় চাদর, পায়ে হাওলাদারি নাগরাই, মাথার চুল ও কপাল তেলে চকচক করছে। সে বোঁচকাটা উঠোনে নামিয়ে লাঠিখানি তার গায়ে ঠেসান দিয়ে রাখল। ভোম্বলের ইচ্ছা হতে লাগলো লাঠিখানা হাতে তুলে দেখে, কিন্তু নায়েব মশাইয়ের জন্য সে সুযোগ হলো না। খানিক আগেই সে স্নান করেছিল। ঠাকুর খেতে দিলে ভাত, ডাল, আলু ভাজা, ঘি সবই গরম। গালে দিলে মুখ পুড়ে যায়, পেটে গেলে গা দিয়ে ঘাম ঝরে। কিন্তু যাবার সময় এসব তুচ্ছ এবং পরে মজার গল্পের বিষয় হয়ে উঠবে। নায়েব মশাই বললেন, ব্যস্ত হয়েও না, রেল স্টিমারের পথ তো নয়, আস্তে খাও। ভোম্বল খেয়ে উঠে আঁচিয়ে এমনভাবে দাঁড়ালো যেন তার আর তর্স হয় না। নায়েব মশাই বললেন, তাহলে আর দেরি কেন, গাড়িতে গিয়ে ওঠো। ওরে স্বরূপ, সব উঠেছে? গে বলে স্বরূপ উঠোনে এসে দাঁড়ালো। নায়েব মশাই বললেন, আমি আর সঙ্গে যাব না। ভোম্বলের বারান্দা থেকে নামতে গিয়েই মনে পড়ল কাকাকে প্রণাম করা হয়নি। সে অমনি নিচু হয়ে নায়েব মশাইয়ের পায়ের ধুলো নিতেই তিনি তার মাথায় হাত রেখে বললেন, দীর্ঘজীবী হও, ভগবান তোমায় সুবুদ্ধি দিন। শেষের কথাগুলোতে ভোম্বল ব্যথিত ও উত্ত্যক্ত হয়ে উঠল। সে বুঝতে পারে না, কেউ তাকে বোঝাতেও পারে না তার বুদ্ধি কোনখানে কু। কিন্তু এখন তার মন যাবার আনন্দে ভরপুর, তাই কু কথাগুলো তৎক্ষণাৎ মনে তলিয়ে গেল। সে বাইরে গাড়ির সামনে গিয়ে দেখে ভেতরে পুরু খড়ের ওপর একখানি আধময়লা ছোট শতরঞ্চি পাতা। প্রায় শেষ দিকে কয়েকটি ছোট বোঁচকা, সরা ঢাকা, গলায় দড়ি বাঁধা একটি ছোট নতুন হাঁড়ি ও একটি বড় মানকচু। আর এসবের শেষে সূচির বোঁচকাটি। জিনিসপত্রেই ভেতরের জায়গাটা প্রায় সবটা জুড়ে আছে। ভোম্বল হামাগুড়ি দিয়ে ভেতরে যাবার সঙ্গে সঙ্গে আলিমদ্দি গারোয়ান গাড়ির মুখ তুলে বলদ দুটো জুড়ে নিচে উঠে বসল। গাড়িও অমনি চলতে লাগল। সেই সঙ্গে পিছন থেকে কে বলে উঠল, দুর্গা দুর্গা। ভোম্বল পিছন ফিরে দেখে নায়েব মশাই। তার এক হাতে হুঁকো। তিনি তাকে উদ্দেশ্য করে একটু চেঁচিয়ে বললেন, পৌঁছে চিঠি দিও, সূচি, সাবধানে যাস। জি হুজুর। সূচি ও স্বরূপ চলল গাড়ির পাশে পাশে। গাড়ির দোলায় ভোম্বলের মন তুলে উঠল। মনে হলো জায়গাটি বেশ। গাড়ি চলল কাছারি বাড়ি ছাড়িয়ে পুকুরের ধার দিয়ে বারোয়ারিতলার পথে। তারপর বারোয়ারিতলা বায়ে রেখে বাঁশতলার ছায়ায় ছায়ায় গিয়ে পড়ল পাগলাপাড়ায়। সেখান থেকে ডাইনে ঘুরতেই চোখে পড়ল
দূরে গাছপালার ফাঁকে একটি পুরনো মসজিদের বালি খসা গম্বুজ। গম্বুজের মাথায় বসেছিল একজোড়া কালো পায়রা। ভম্বলের ধারণা হলো ওইটে বোধহয় সেই দরগা। সে মুখ বাড়িয়ে স্বরূপকে জিজ্ঞেস করলে, ওই দরগা দেখা যায় না? স্বরূপ বললে, কই? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভম্বল এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। ওইখান থেকে রাতের বেলা 4 প্রহরে 4 বার কান্না শোনা যায়। গাড়ি পাগলাপাড়া ছাড়াতেই গম্বুজটা আর দেখা গেল না। কাঁচা পাকা রাস্তা, তার কোথাও গর্ত, কোথাও ছোট ছোট জুলি, কোথাও ইটের সারি বেরিয়ে, কোথাও বা কাদা শুকিয়ে শক্ত হয়ে পায়ে পায়ে ধুলো হয়ে যাচ্ছে। গাড়ি দুলছে, নাচছে, লাফাচ্ছে। ভম্বলকেও সেই সঙ্গে দুলতে হচ্ছে। ছইয়ের গায়ে মাঝে মাঝে মাথা ঠুকে যাচ্ছে। পাশ দিয়ে একখানি সাইকেল ছটছর টিং টিং করতে করতে চলে গেল। গাড়ির বলদ দুটো তাতে ভরকে গিয়ে পথের ধারে খানায় নামে আর কি। আলিমদ্দি বহু কষ্টে তাদের সামলে নিয়ে পথের মাঝখান দিয়ে গাড়ি চালাতে লাগলো। বলদ দুটোকে গাল ও মার দিতে দিতে বললে, সাইকেল কখন দেখনি কেমন? বাঁ ধারে একখানি বাড়ির পিছনে একটি কলার ঝাড়। কয়েকটি পাতা মাথা নুইয়ে বাতাসে এদিক ওদিক নড়ছে, যেন কলা বউ মাথা নাড়তে নাড়তে বলছে, না না না। বাঁশ গাছেরও আগায় কয়েকটি পাতা বাতাসে খুব তাড়াতাড়ি ঘুরছে, যেন হাত ঘোরাচ্ছে। তার একটু দূরে বসেছিল একটি ফিঙে। ফিঙেটির মাথার উপর দিয়ে খুব ব্যস্ত হয়ে উত্তর দিকে উড়ে গেল একটা দাঁড়কাক। সামনের দিক থেকে ঘোড়ায় চড়ে ছাতা মাথায় আসছিল একটি লোক। তার গায়ে চৌখুপি ছিটের গলাবন্ধ কোট, চাদরখানি পাকিয়ে পৈতের মতো করে বাঁধা। ঘোড়াটি ছোট, লোকটির পা দুখানি মাটিতে বোধহয় ঠেকে যায়, তাই দুপাশে ফাঁক হয়ে আছে। ভম্বল প্রথমে মনে করেছিল ডাক্তারবাবু। কাছে আসতেই দেখলে ডাক্তারবাবুর মতো দেখতেও বটে, তবে তিনি নন। এর ঘোড়াটাও অন্য রকমের। দেখে মনে হয় কোনো কালে ছোটে না, অমনি খুটখুট করে চলে। পথের ডান ধারে একটি বড় পুকুর, যেন একটা দিঘি। পুকুর পাড়ে দাঁড়িয়েছিল কয়েকজন স্ত্রীলোক, পুরুষ ও কয়েকটি ছেলে মেয়ে। একটি বিধবা স্ত্রীলোক কাঁদছিল, আর পুকুরে জন 2 লোক ডুব দিচ্ছিল আর ভেসে উঠছিল। স্বরূপ পুকুর ধারের একজনকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল, কি হলো বিশ্বাসের পো? উত্তর এলো, ছাওয়াল ডুবেছে। তাই শুনে ভম্বলের কৌতূহল বেড়েই গেল। সে তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে গাড়ির পিছন দিকে যেতেই গাড়োয়ান চেঁচিয়ে উঠল, গাড়ি ওলা হলো, মাঝে সরে আসুন। কিন্তু ভম্বলের মন তখন গেছে পুকুরের তলায় সেই ডোবা ছেলেটির দিকে। সে দুর্গাপুরে একবার একটি ছোট মেয়েকে পুকুরের তলা থেকে তুলেছিল। ভম্বল তখন পুকুর ধারে নাগেদের লিচু গাছে উঠে লিচু চুরির মতলবে ছিল। সে না তুললে মেয়েটি মরেই যেত। ভম্বল গাড়োয়ানের কথায় কান না দিয়ে এক লাফে রাস্তায় নেমে ছুটে পুকুর ধারে যাবার আগেই সূচি তার পথ আগলে বললে, কোথা যান? ভম্বল বললে, পুকুর ধারে। স্বরূপ বললে, ওখানে গিয়ে কি দেখবেন? যে ডোববার সে তো গেছেই, যার গেল তার মুখ ফাটছে। ওই যে মেয়ে লোকটা কাঁদছে, ওরই ছাওয়াল। উঠুন, গাড়িতে উঠুন। ভম্বল বললে, আমি চেষ্টা করে দেখতাম ছেলেটাকে তুলতে পারি কিনা। আলিমদ্দি গাড়ি থামিয়েছিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, আল্লাহ, তাকে তোলা কি আপনার ক্ষমতা? পুকুরটাতে এক বাঁশ পানি, ওই তো 2 জন নেমেছে, ওরাই পারছে না। পুকুরটাতে প্রত্যেক বছর একটা করে ডোবে, ওর তলায় জিন আছে। ভম্বল নিতান্ত অনিচ্ছার সঙ্গে সামনে দিয়ে গাড়িতে উঠে এলো, কিন্তু শেষ দেখবার আগেই গাড়ি এগিয়ে গেল। পুকুর ও লোকগুলো গাছপালার আড়ালে ঢাকা পড়ল।
কিন্তু স্ত্রীলোকটির কান্না শোনা যেতে লাগল। পথের দুটি পাশে ঘন ঝোপ জঙ্গল, তার মাঝে মাঝে আশাওড়া, বুনো কুল, খেজুর, আম কাঁঠালের গাছ। পথের ওপর তাদের ছায়া। জায়গায় জায়গায় ঝোপের মাথায় আশাওড়ার ডালে ডালে জড়িয়ে আছে আলোকলতা। কোথাও আবার ঝুমকোলতা, বনকলমি ও বুনো কাঁকরোল ঝোপের মাথায় লতিয়ে উঠেছে। ঝোপের তলায় পোকা খুঁটে খাচ্ছে কয়েকটা চড়ুই ও একজোড়া বুলবুল। কোনো একটি গাছের ডালে পাতার আড়ালে বসে ডাকছিল একটা বসন্ত বৌরি, টং টং টক, টং টং টক। খানিক দূর যেতেই পথে দুপাশের গাছপালা ও ঝোপঝাড় পাতলা হয়ে এলো। সামনে পড়ল ধানের ক্ষেত, ক্ষেতের পর ক্ষেত। বাতাসে দুলছে, ঝুমুর ঝুমুর আওয়াজ উঠছে, যেন লক্ষ্মীর পায়ে নূপুর বাজছে। তারই মাঝে এখানে সেখানে দু একখানি আখের ক্ষেত, যেন হাজার সৈন্য সঙ্গীন উঁচিয়ে দাঁড়িয়ে। ক্ষেতের কোলে মাথাল মাথায় কয়েকটি চাষি কি যেন করছিল। ওই আখ ক্ষেতের ধারেই এক জায়গায় চাষিরা চালা বেঁধে খোলা বসাবে। গরুতে আখ মারাই কল ঘোরাবে, কল থেকে নল দিয়ে মাটির জ্বালায় পড়বে তাজা আখের রসের ধারা। সেই রস বড় বড় খোলায় জাল দিয়ে তৈরি হবে গুড়। তার রং সোনার মতো, গন্ধ মিঠে, দানা মিছরির মতো। গুড়ের গন্ধে আসে বড় বড় নীল মাছি, মৌমাছি, পিঁপড়ে ও বোলতা। খোলার উনুন জলে আখের শুকনো ছিবড়ের গনগনে আগুনে। আখ পোড়া গন্ধও লাগে ভারী মিঠে। দূর থেকে দেখা যায় আকাশের কোলে খোলার কালো ধোঁয়া। ভোম্বল তার সঙ্গীদের নিয়ে শীতকালে খোলায় যায় আখ খেতে। চাষিদের কাছে চেয়ে এবং না চেয়ে চুরি করে খায় অনেক আখ। এত খায় যে চলতে গেলে পেটের মধ্যে আখের রস ঢকঢক করে। আখের কত নাম, সবচেয়ে ভালো লাগে ধলি। হঠাৎ সে সামনে দেখতে পেল নৌকোর মাস্তুল। নৌকো দেখা যাচ্ছে না, কিন্তু তার গেরুয়া রঙের পাল দেখা যাচ্ছে। আস্তে আস্তে এগিয়ে চলেছে। ভোম্বল আলিমদ্দিকে জিজ্ঞেস করলে, এই জায়গার নাম কি? নদীর পার বলে আলিমদ্দি বা ধারের বলদটার পিঠে এক ঘা লোকড়ি কষে দিয়ে বললে, পা চলে না কেমন? আজ ঘাটেই থাকবা, বাড়ি আর ফিরতে হবি নে। ভোম্বল বললে, নদীর পাড়ে আরেকখানা গাড়ি রয়েছে। হ্যাঁ, আরে এ তো ভারী জ্বালায় পড়লাম রে, বেটা কুড়ের বাদশা। তুইও মরে চলেছিস বলে আলিমদ্দি ডান ধারের বলদটার তল পেটে খোঁচা দিলে। গাড়ি এবার বেশ জোরেই চলতে লাগলো, কিন্তু পথে বালির ভাগ বেশি। তার ওপর চাকার টানা দাগ রেখে গাড়ি চলেছে, খসখস শব্দ হচ্ছে। ঘাটের ওপর একখানি ছইওয়ালা গরুর গাড়ি লেজ তুলে দাঁড়িয়েছিল। গাড়ির একদিকের চাকায় দুটো বলদ বাঁধা। গাড়োয়ান গাড়ির ভেতর থেকে একটি কালো পোর্টম্যান্টো টেনে বার করে মাথায় নিয়ে নিচে নেমে গেল। ভোম্বলরাও গিয়ে পড়ল গাড়িখানির কাছে। আলিমদ্দি এক লাফে নিচে নেমে বলদ দুটোকে জোয়াল থেকে খুলতে লাগলো। স্বরূপ এগিয়ে এসে বললে, নামুন দা বাবু, এই ছুঁচি, নৌকোয় মাল নিয়ে যা। ভোম্বল গাড়ি থেকে নেমে পাড়ে গিয়ে দেখে ঘাটে একখানি পানসি বাঁধা। তার সামনের পাটাতনে দাঁড়িয়ে সেই ভদ্রলোকটি, সে যাকে সেদিন সন্ধ্যায় নায়েব মশাইয়ের সঙ্গে গল্প করতে দেখেছিল। স্বরূপ বলে উঠল, মুহুরী মশাই আগেই পৌঁছে গেছেন, যান দাবাবু উঠুন। এবার মুহুরী মশাই তার দিকে ফিরে তাকিয়ে সহাস্যে বললেন, এসো ভোম্বল, সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ। ভাঙা পার, একটি পথ এঁকে বেঁকে নেমে গেছে জল অবধি। জলের কাছ বরাবর কালো আঠালো মাটি দেখা যাচ্ছে, তার ওপর রয়েছে পায়ের ছাপ। নদীর নাম চিত্রা। মন্দ চওড়া নয়, রোদে জল চিকচিক করছে। একটি জায়গা আয়নার মতো মসৃণ ও ঝকঝকে। ছোট ছোট ঢেউ এসে
ছলাৎ ছলাৎ করে কূলে লাগছে। এপারের ঘাট নির্জন, ওপারে কয়েকটি মেয়ে পুরুষ স্নান করছে। একখানি বড় নৌকো ফিকে সবুজ রঙের পাল তুলে উজানে চলেছে। তার ভেতর থেকে জল ছেঁচে ফেলা হচ্ছে। দুখানি জেলে ডিঙি দাঁড় টেনে পাশাপাশি খুব তাড়াতাড়ি ভাটিতে চলেছে, যেন বাঁচ দিচ্ছে। ভোম্বল নিচে নেমে একেবারে নৌকোর সামনে গিয়ে ভিতর দিকে তাকিয়ে দেখে একখানি তোশকের ওপর শতরঞ্চি পাতা। তার ওপর মাথায় কপাল অবধি ঘোমটা টেনে দিয়ে একটি স্ত্রীলোক বসে। তাকে দেখতে কতকটা তার কাকিমার মতো, কিন্তু বয়স তার চেয়ে কিছু কম। আর তারই পাশে একখানি ডুরে পড়ে বসে আছে সেই মালতী। ভোম্বল এতক্ষণে বুঝলে মালতী এই মুহুরী মশাইয়ের মেয়ে। সে একটু আড়ষ্টের মতো উঠে দাঁড়াতেই মুহুরী মশাই বললেন, জুতো খুলে ভেতরে গিয়ে বসো, আমিও তো তোমার কাকা। খুঁজলেই কায়েতের সম্পর্ক বেরোয়। ভেতর থেকে সেই স্ত্রীলোকটি চাপা গলায় বললেন, এসো বাবা, লজ্জা কি? আমিও তোমার কাকিমা হই, এখানে এসে বসো। ভোম্বল বললে, বাইরেটা আমার ভালো লাগে। স্বরূপ বললে, বাইরের লোদে মাথা পেটে যাবে, বেলা পড়লে বাইরে বসবেন, এখন ভেতরে গিয়ে মাঠানের কাছে বসেন গা। ভোম্বল জুতো খুলে এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে ভেতরে গিয়ে বসল। মুহুরী মশাইয়ের স্ত্রী বললেন, দেখি লতি, তুই সরে বস, ওকে বসতে দে। ভোম্বল বসল পানসির ছোট জানলাটার ধারে। নৌকো একটু একটু দুলছে। মালপত্র তুলে মাঝির সাহায্যে ভেতরে গুছিয়ে রেখে মুহুরী মশাই সামনে ছইয়ের মুখে বসলেন। সূচি গামছা মাথায় দিয়ে লাঠিখানি পাশে রেখে বসল সামনের পাটাতনে। 3 দেড়ে পানসি দাঁড়িদের একজন লগি তুলে ঠেলা দিয়ে নৌকোর মুখ একটু বার দিকে ফেরালো। স্বরূপ ঘাটে দাঁড়িয়ে হাত জোর করে বললে, মুহুরী মশাই, দা বাবু, নমস্কার, ভালোই ভালোই পৌঁছন। গারোয়ান দুজন বললে, ছালাম ছালাম বাবু। ভোম্বল জানলা দিয়ে দেখলে ডাঙা সরে যাচ্ছে। পাশ দিয়ে খড়কুটো নিয়ে জল ছুটে চলেছে বিপরীত দিকে। গোটা কয়েক জল মাকড়সা ও কতগুলো কালো কড়ি পোকা জলের ওপর দিয়ে ডাঙার দিকে তীর বেগে ছুটে গেল। ভোম্বল সামনের দিকে ভালো করে দেখতে পেল না। কেবল তার চোখে পড়ল রৌদ্রোজ্জ্বল আকাশ ও খান কয়েক সাদা মেঘ। বাতাস ছিল। একটু গিয়েই মাঝিরা পাল তুলে দিলে। ভোম্বল ডাঙাটা একবার দেখবার চেষ্টা করলে, কিন্তু চর মাদারীপুরের ভাঙা ঘাট ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে। নৌকা চলে চলে পানসি চলেছে, জল কাটার শব্দ হচ্ছে সরসর। ভোম্বল আবার ডাঙার দিকে তাকালো, কিন্তু নিচু জানলা, জলস্রোত ছাড়া আর কিছুই দেখা যায় না। কতক্ষণ কেবল জলের দিকে তাকিয়ে থাকা যায়। সে একটু সামনের দিকে এগিয়ে বসবার উপক্রম করতেই মুহুরী মশাইয়ের স্ত্রী বললেন, হ্যাঁ বাবা, তুমি বাড়ি থেকে চলে এসেছিলে, তোমার মন কেমন করেনি? ভোম্বল প্রথমে ঘাড় নেড়ে উত্তর দিতে গেল না, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো কথাটি ঠিক নয়। সে চুপ করে রইল। তিনি আবার জিজ্ঞেস করলেন, তোমার মায়ের কথা মনে আছে? ভোম্বল বড় বড় চোখ দুটি তার মুখের দিকে তুলেই মাথা নিচু করে ঘাড় নেড়ে জানালে, হ্যাঁ। মুহুরী মশাইয়ের স্ত্রী একটু নিঃশ্বাস ফেলে চুপ করে থেকে আবার বললেন, তোমার মায়ের পেটের আর ভাই বোন নেই? না। তোমার কাকিমা তোমায় ভালোবাসেন? তিনি আমায় বকেন না, কাউকেই বকেন না। মুহুরী মশাই বলে উঠলেন, ওই দেখ লতি, কুমির, ওই যে জল কেটে সাঁতরে চলেছে। লতি হাঁটুর ওপর ভর দিয়ে মায়ের কাঁধে একখানি হাত রেখে সামনের দিকে একাগ্র দৃষ্টিতে তাকালো। ভোম্বল তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে সামনে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলো ওটা কুমির
বেঁশেল না ঘোরেল? ঘোরেল হলে নাকের ডগায় ঘট থাকবে, মুখ হবে সরু। আর কুমির হলে, কিন্তু সে চিনবার আগেই জন্তুটা ডুব দিলে। সামনের গলুয়ের কাছে যে দাঁড়িটা বসেছিল সে নির্বিকারভাবে বললে, কুমির, শিকার খুঁজছে। মুহুরী মশাইয়ের স্ত্রী বলে উঠলেন, ও মা, ভয় কিসের? তার কথায় ভম্বল পিছন ফিরে দেখে মালতী তাকে জড়িয়ে ধরে বসে আছে। মুহুরী মশাই হাসতে হাসতে বললেন, নৌকোয় থাকলে কুমির কাছে আসে না। কি ভম্বল, তাই নয়? ভম্বল বীরের মতো বললে, সাঁতার দিলেও কুমিরে কিছুই করতে পারে না। আমি কত কুমির দেখেছি, একবার তো কুমিরে আমাকে তাড়াই করেছিল। তার কথা শুনে মালতী বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইল। মুহুরী মশাইয়ের স্ত্রীও কৌতূহলী হলেন, কিন্তু সেই সঙ্গে প্রকাশ পেতে লাগলো তাচ্ছিল্য ও কৌতুক। কিন্তু ভম্বল মালতীর দিকে তাকিয়ে বললে, আমাদের দুর্গাপুরের নদীতে যখন নতুন জল আসে তখন কুমিরও আসে। জলের রং হয়ে ওঠে রাঙা, রোজ 1 হাত করে জল বাড়ে। এপারে ওপারে ঘর ঝাউবন ডুবে যায়। আমাদের বাড়ির কাছে কাঁঠালতলা অবধি জল আসে, সেখানেই রাস্তাটাও শেষ হয়েছে। কোনো বার রাস্তাটা ভেঙে জলে পড়ে। জল সরে গেলে সেখান থেকে একটু একটু করে চর পড়তে পড়তে অনেক দূর যায়। আবার নতুন জল এলে সেটা একটু একটু করে ডোবে, কিন্তু সবটা ডোবে না, জায়গায় জায়গায় ডোবে। কোনো জায়গা কাছিমের পিঠের মতো জেগে থাকে। তো সেবারেও নতুন জল এসেছে, তখন বেলা 11টা। আমরা সবাই দল বেঁধে নদীতে ঝাঁপিয়ে পড়েছি, সাঁতার কাটছি, হুড়োহুড়ি করছি। একবার সবাই জল থেকে চড়ে উঠেছি আবার জলে ঝাঁপিয়ে পড়ব বলে। আমি ছিলাম সকলের পিছনে। হঠাৎ তীর থেকে কয়েকজন লোক চিৎকার করে উঠল, কুমির কুমির, নিলে নিলে, ধরলে। আমিও ততক্ষণে পায়ের পাতা ডোবা জলে উঠে পড়েছি, কিন্তু বুঝতেই পারছি না কুমির কাকে ধরবে। ফিরে দেখি আমারই পিছনে হাত 4 দূরে একটা প্রকাণ্ড কুমির একটু হাঁ করে উঠে দাঁড়িয়েছে। কি বিশ্রী তার দাঁতগুলো! তাই দেখে প্রাণপণে ছুটে একেবারে কাঁঠাল তলায়। সবাই তখন ডাঙায়। কুমিরটার সামনের বাঁকা পা দুখানা, কাঁটা ভরা পিঠটা জলের উপর দেখা যাচ্ছে। শিকার পালালো দেখে সে পিছু হটে জলে ডুব দিলে। আমরা সেদিন আর নদীতে নামলাম না। মালতী ডাগর চোখ দুটি আরো ডাগর করে তার দিকে তাকিয়ে রইল। মুহুরী মশাইয়ের স্ত্রী বললেন, তোমার মা শুনেছিলেন? ভম্বল বললে, মা তো তখন ছিল না। বাছারে, বলে মুহুরী মশাইয়ের স্ত্রী নিঃশ্বাস ফেললেন। মুহুরী মশাই নদীর দিকে মুখ ফিরিয়ে চুপ করে বসে রইলেন। বেলা দুপুর হতে চলল। সামনে বাঁ ধারে মহেশপুরের ঠোঁটা। ভম্বল দেখলে একটা কাক নদীর এপার থেকে ওপারের দিকে খুব তাড়াতাড়ি উড়ে যাচ্ছে। ডাঙায় একটা গাছ থেকে হঠাৎ একটা চিল ডেকে উঠল। ভম্বল বুঝতেই পারলে না কখন তারা মহেশপুরের বাঁকের মাথায় ঠোঁটা ছাড়িয়ে গেল। সে নিচু হয়ে জানলা দিয়ে পাড়ের দিকে তাকাতেই দেখতে পেল কয়েকটা শকুন একটা মরা গরুর হাড় মাংস নিয়ে টানাটানি করছে। তার কিছু দূর দিয়ে 2টি পুরুষ ও একটি স্ত্রীলোক ষাঁড় বেঁধে হেঁটে চলেছে আর নিজেদের মধ্যে কথা কইছে। তাদের পিছু পিছু চলেছে সাদার ওপর বাদামি ছোপ দেওয়া একটা কুকুর। ভম্বলের অনেক দিনের ইচ্ছা একটি কুকুর পোষে, কিন্তু অনেক চেষ্টা করেও সে একটি বিলাতি কুকুরের ছানা জোগাড় করতে পারেনি। দেশি কুকুরের ছানা যদি ছানাই থাকে তো বেশ হয়, তখন ওগুলো কি সুন্দর দেখতে। ভম্বল মালতীকে জিজ্ঞেস করলে, তুমি কুকুর ভালোবাসো? মালতী ঘাড় নেড়ে বললে, আমার মামা আমায় একটা কুকুরছানা দেবে বলেছে। এবার কলকাতায় গেলে আমার জন্য একটা সাদা রঙের কুকুরছানা আনবে।
কলকাতার নাম শুনেই ভোম্বল কেমন হয়ে গেল। ওইখানেই তো সে যাচ্ছিল, কিন্তু ভুল করে উল্টো দিকের রেলে চড়ে তার সব গোলমাল হয়ে গেছে। তার একবার ইচ্ছা হতে লাগলো বাইরে গিয়ে ছইয়ের ওপর উঠে পালের ছায়ায় বসে। সামনে আবার একটি বাঁক, ওই তার ঠোঁটা দেখা যায়। ভোম্বল আর ভেতরে বসে থাকতে পারছে না, সে বেশ চঞ্চল হয়ে উঠল। মহুরী মশাইয়ের স্ত্রী বলে উঠলেন, শো দেখি লতি, তুই সরে বস। কিন্তু লতি তার মায়ের কোলের আরও কাছে সরে এসে পাশের দিকে এমনভাবে মুখ ফিরিয়ে তাকালো যে ভোম্বলের মনে হলো মেয়েটা বলছে, ওই তো পাশে জায়গা রয়েছে, শুক না। ভোম্বল বললে, আমি শোবো না, দুপুরে আমার ঘুম আসে না। বলেই সে হামাগুড়ি দিয়ে বাইরে গিয়ে উঠে দাঁড়ালো। অমনি মহুরী মশাই বলে উঠলেন, বসো বসো, পড়ে যাবে তো। পড়ব না বলে ভোম্বল পাশ দিয়ে ছইয়ের ওপর উঠে গেল। মাঝি বললে, একে ছটফট করবেন না, একখান গামছা মাথায় দিয়ে বসেন। ভোম্বল বীরত্বের সঙ্গে বললে, এমনি বসবো, গামছার দরকার নেই। একজন দাঁড়ি একটু হেসে বললে, বাবু, আমাদের চাষার ছাওয়ালরা লোদ সইতে পারে। ভোম্বল বললে, তোমরা তো চাষি নও, নেই। মাঝি বললে, আমরা লাভই, আমাদের ঘর বাড়ি দু একখান ক্ষেত খোলা আছে, তবে তোমরা বাড়িতে থাকো না কেন? মাঝি হালে ছোট একটা ঠেলা দিয়ে বললে, পেট চলে না। ভোম্বল মাঝির কথা ভালো বুঝতে পারলে না। দুর্গাপুরের এক গরুর গাড়ির গাড়োয়ানকে সে একবার বলতে শুনেছিল, যা ফসল পাই তাতে কুলোয় না, গাড়িখান আছে তাই যা হোক করে বছর কাটে। ভোম্বল আস্তে আস্তে মাঝির কাছে গিয়ে হাল ধরতেই মাঝি একটু রুক্ষভাবে তার হাতখানি সরিয়ে দিলে। ভোম্বল কিন্তু তাতে ক্ষুণ্ণ হলো না, বললে, আমিও হাল ধরতে জানি, কিন্তু পালে টানা পানসির হালে হাত দিয়েই সে বুঝতে পেরেছিল হাল ধরতে গেলে পাকা হাতের দরকার। সে তাকিয়ে দেখলে মাঝির হাতের হাড় মোটা, আঙুলগুলোও মোটা। সে যে কখন হালের ঠেলা ও মোচড় দিচ্ছে ভোম্বল কিছুক্ষণ লক্ষ্য করেও তা বুঝতে পারল না। অথচ নৌকোখানি হাঁসের মতো জল কেটে স্বচ্ছন্দ গতিতে উজিয়ে চলেছে। ভোম্বল ওপারের দিকে তাকিয়ে দেখলে কুল অনেক দূর। সেদিকে ডাঙায় এখানে সেখানে সাদা ছাপ স্থির হয়ে আছে। সে বুঝতে পারলে ছাপগুলো সাদা রঙের গরু, গরুগুলো ঘাস খাচ্ছে। বায়ে কুলে চেলেডিঙি বাঁধা, দু একখানি খড়ের ও টিনের ঘর দেখা যাচ্ছে। এপারে উঁচু নিচু ভাঙা পাড়ে একটা প্রকাণ্ড আম গাছ কাত হয়ে জলে পড়েছিল। পাড়ের নিচ দিয়ে একটা পায়ে চলা পথ বরাবর চলে গেছে। নৌকোর যারা গুণ টানে তাদের পায়ে পায়ে। ডাঙায় একখানি খড়ের ঘরের সামনে একটি আম গাছের তলায় খেলা করছিল কয়েকটি উলঙ্গ ছেলে মেয়ে। তাদের কোমরে ঘুনসি, সবকটিরই পেট মোটা, হাত পা সরু, ধুলোমাখা গা, রং ঘোর কালো। আরও খানিক দূরে গিয়ে দেখলে ওপারের মাঠ থেকে একটি সরু পায়ে চলা পথ জল অবধি নেমে এসেছে। মাঠে একটি লাল রঙের ছাদা ঘোড়া লাফিয়ে লাফিয়ে ঘাস খেয়ে বেড়াচ্ছে, আর লেজ নেড়ে গায়ের ডাঁশ তাড়াচ্ছে। একখানি সবজি বাগানের বাইরে থেকে একটি ছাগল বেড়ার ভেতর গলা ঢোকাবার চেষ্টা করছে, কিন্তু তার গলায় টেকাঠা বাঁধা। আরও খানিক গিয়ে দেখলে কুলের কাছে এক জায়গায় হাত কয়েক লম্বা একটি বাঁশ পোতা। বাঁশের মাথা থেকে ঝুলছে একখানি ছেঁড়া ময়লা কাপড়। বাঁশটির পাশে কাত হয়ে পড়ে আছে একটি কলসি, তারই কাছে রয়েছে কতগুলো কাঠকয়লা। ভোম্বল জানে ওটা শ্মশান। সে সেদিক থেকে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল। খানিক দূর যেতেই শুরু হলো জঙ্গল। জঙ্গলটা চলে গেছে একেবারে সেই দূর বাঁক অবধি। একজন দাঁড়ি মাঝিকে বললে, চাচা, গত সন এই জায়গাতেই ডাকাতি হয়েছিল লয়?
মাঝি উদাসীনের মতো বললে, আর একটু আগে, ওই পাকুর তলায়। ভম্বল বললে, ডাকাতেরা মানুষ খুন করেছিল? মাঝি বললে, হে। ভম্বল বললে, তোমরা দেখেছিলে? সেই কথা ছাড়ান দেন, বজ্জাতের একটা দলই ছিল এখানে, একবার আমাদের ওপরও হামলা করেছিল, সুবিধে করতে পারেনি। তোমরা ডাকাতদের সঙ্গে লড়েছিলে? একজন দাড়ি হেসে ফেললে, বললে, বাবু। তোরা চাচার দাপটে এই অঞ্চল কাঁপতো, উনি তো ছিলেন আন্দামানে। মাঝি শুকনো গামছা দিয়ে মুখের ঘাম মুছে বললে, আল্লাহ। বাবু, তুমি নিচে যাও, খামখা লোদ ভোগ করো কেন? ভম্বল অবাক হয়ে মাঝির মুখের দিকে তাকিয়ে দেখলে, মোটা নাক, চওড়া কপালে গভীর রেখা, কানে কাঁচা পাকা চুল, মুখে কাঁচা পাকা গোঁফদাড়ি, মাথায়ও কাঁচা পাকা চুল ছোট করে ছাটা, চোখ দুটো শিকড়ে বাজের মতো চকচক করছে। ভম্বল আস্তে আস্তে বললে, রোদ্দুর লাগছে না? মাঝি আপন মনে বললে, ভদ্রলোকের ছাওয়ালেরা আমাগো চাষার ছাওয়ালের চাইও বেহারা, আল্লাহ। ভম্বল তবুও সেখানে বসে রইল। সে ভাবতে লাগলো, মাঝিও কি ডাকাতি করে বেড়াতো? না হলে আন্দামানে ছিল কেন? ভম্বলের কৌতূহল তাকে ঠেলা দিতে লাগলো। সে মাঝিকে সব কথা জিজ্ঞেস করতে উদ্গ্রীব হয়ে উঠল, কিন্তু মাঝি এমন গম্ভীর হয়ে বসেছিল যে ভম্বল দমে গেল। বেলা কমে আসছে, সূর্য গাছের মাথায় ঢলে পড়েছে, নদীর পাড়ের ও গাছের ছায়া পড়েছে জলে, বাতাস শিরশিরে হয়ে উঠেছে। একটি সাদা রঙের বাছুর লেজ তুলে মাঠে খুব লাফিয়ে বেড়াচ্ছে। ছুটতে ছুটতে সে হঠাৎ পা পিছলে পড়ে গেল। একটি ছেলে কিছু দূরে দাঁড়িয়ে একখানি বাঁশের লাঠি চাঁচছিল। সে বাছুরটিকে ধরে তুলবার জন্য এগিয়ে আসতেই বাছুরটির মা শিং নিচু করে তাকে তেড়ে এলো। ছেলেটি দিলে ছুট। ভম্বল হেসে বললে, এই না হলে গরু? সামনে একখানি যাত্রী বোঝাই খেয়া ওপারে পাড়ি জমাচ্ছিল। যাত্রীগুলো যেন কালো সাদা পাখির মতো চুপ করে বসে আছে। মাঝি চেঁচিয়ে বলল, হরিমাশা, সামনে নোরে, রাতখান নোরের বাজারের ঘাটেই বাঁধবো না আরেক বাগ যাব? এদিকে বাদাম তো খালি, হাওয়া পড়ে এলো। মুহুরি মশাই উত্তর দিলেন, নোরের ঘাটেই লাগাও। মাঝি বললে, হজর, দাঁড় টান, বাদামে টান নেই। তিনজন দাঁড়ে বসল। ভম্বল তাড়াতাড়ি ছই থেকে নেমে গিয়ে বললে, ফজর, আমাকে একটা দাঁড় দাও। ফজর বললে, বাবু, এ কি আপনার কাম? পারবেন না? পারবো বলে ভম্বল ফজরকে সরিয়ে দাঁড়ে বসে আর দুজনের সঙ্গে তাল রেখে সমানে টানতে লাগল। কিন্তু তার হাতের ব্যথা তখনও সম্পূর্ণ সারেনি। ফজর বললে, বাবু, আপনি আমাদের চাষার ছাওয়ালের মতো দাঁড় টানেন? ভম্বল কোনো উত্তর দিলে না। তার উৎসাহ আরও বেড়ে গেল। নৌকো বাঁক ঘুরতেই সূর্য ডুবে গেল। মেঘের কোলে ছড়িয়ে গেল উজ্জ্বল সোনালি রং। মাথার উপর দিয়ে বকের শাড়ি ডাঙার দিকে উড়ে চলেছে। কাকগুলো উড়ছে ডানা দোলাতে দোলাতে। মাঠ থেকে গরুর পাল তাড়িয়ে রাখাল চলেছিল গাঁয়ের দিকে। ভম্বলদের পাশ দিয়ে একখানি ছোট পানসি তাড়াতাড়ি চলে গেল ভাটির দিকে। নৌকোর মধ্যে হারমোনিয়াম বাজিয়ে গান হচ্ছে। পাশে একটা শুশুক হুশ করে উঠেই ডুবে গেল। অন্ধকার হয়ে এসেছে। কুলে, নৌকোয়, ডাঙায়, গ্রামে দু একটি আলো দেখা যাচ্ছে। দূরে কে যেন কাকে ডেকে উঠল, ও হই। ফজর ভম্বলকে বললে, বাবু, এবার ছাড়ান দেন। ভম্বল তখন দাঁড় ছাড়তে পারলে হাঁপ ছেড়ে বাঁচে। সে তবুও এমন ভাব দেখাতে লাগলো যেন দাঁড় ছাড়বার ইচ্ছে তার একটুও নেই। ফজর তাকে একরকম টেনে তুলে নিজে দাঁড়ে বসল। সামনেই নোরের বাজার, ঘাটে আলো দেখা যাচ্ছে।
মুহুরিমশাই ভম্বলকে বললেন, বসো বসো, বসে জিরো। ভম্বল ছই ধরে তেমনি দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। তার গা ঘামে ভিজে গেছে। নদীর ভিজে ঠান্ডা বাতাস তপ্ত কপালে লাগছে। বড় আরাম বোধ হচ্ছে। নৌকো আস্তে আস্তে এগিয়ে ঘাটে একখানি নৌকোর পাশে লাগলো। অমনি নৌকাখানির ওপর থেকে কে যেন জিজ্ঞেস করলে, কোথা যাবে? মাঝি বললে, দুর্গাপুর। সমারি আছে? হে, মাদারীপুরের তোরা মাঝির। উত্তরে আর সাড়া পাওয়া গেল না। মাঝি চেঁচিয়ে বললে, মুহুরি মাসা, খাওয়া দাওয়া কি করবেন? করেন। মুহুরিমশাই বললেন, সঙ্গে কিছু খাবার আছে, দেখি যদি বাজারে আর কিছু পাওয়া যায়। হ্যাঁ যান, লক্ষ্মীময়রা ভালো মেটাই বানায়। বাজারের দক্ষিণ কোণে দোকান। মুহুরিমশাই সূচিকে সঙ্গে নিয়ে বাজারে চললেন। সূচি লণ্ঠন ও লাঠি নিয়ে তার পিছন পিছন ঘাটের ওপর উঠে গেল। কিন্তু সঙ্গে আলোর দরকার ছিল না। চমৎকার জ্যোৎস্না উঠেছে, তাতে নদীর জল ঝলমল করছে। দূরে নদীর বুকে একটা গাংচিল ডেকে উঠল। মাঝিরা ডাঙায় নেমে রান্নার জোগাড় করতে লাগলো। ভম্বল নিচু হয়ে ছইয়ের মধ্যে তাকিয়ে দেখে মুহুরিমশাইয়ের স্ত্রী হারিকেনের আলোয় বসে একটি পোঁটলা খুলে তার ভেতর থেকে মুড়ি, নাড়ু, আরও যেন কি বার করছেন। ভম্বলের দিকে ফিরে তাকিয়ে বললেন, এসো বাবা, আজ তো ভাতের জোগান হয়ে উঠবে না। ভম্বলেরও খিদে পেট জ্বলে যাচ্ছিল। সে ভিতরে গিয়ে বসতেই তিনি বললেন, বাসনপত্রও তো কিছু নেই। এখানে কলা পাতাই বা পাবো কোথায়? কচুর পাতো। ভম্বল কোচর পাততেই তিনি মুড়ি, কয়েকটি নারকোল নাড়ু ও খান কয়েক ক্ষীরের তক্তি ঢেলে দিলেন। মালতীকেও বললেন, আঁচল পাত। তারপর দুজনে পাশাপাশি বসে মস মস করে মুড়ি চিবোতে লাগলো। খাওয়া হয়ে গেলে ভম্বল ঘটি থেকে ঢকঢক করে জল খেয়ে কোঁচায় মুখ মুছে বাইরে গিয়ে দাঁড়ালো। তারপর সে যে কখন নেমে গেল কেউই বুঝতে পারলে না। ভাঙা হাটে ভম্বল পাড়ে উঠে গেল। সেদিন ছিল হাটবার। বাজারেরই একধারে হাট বসে, কিন্তু ততক্ষণে হাট ভেঙে গেছে। তবুও দু চারখানি দোকানে আলো জ্বলছে। হারিকেন, কাচের চৌকো লণ্ঠনের মধ্যে মোমবাতি বা কেরোসিনের কুপিও জ্বলছে। দু একখানি দোকানে মালপত্র গোছানো হচ্ছে, তবিল গোনা হচ্ছে, দু একখানির ঝাঁপ বন্ধ হচ্ছে। দুটি চারটি খদ্দের তখনও এদিক ওদিক ঘোরাফেরা করছে বা সওদা মাথায় রওনা হয়েছে। ভম্বলের ইচ্ছা বাজারটা একবার বেরিয়ে যায়। সারাদিন নৌকায় বসে ডাঙার জন্যে তার মন ছটফট ও উসখুস করছিল। কিন্তু বাজারের যা ছিঁড়ি, ছেঁড়া কলাপাতা, খড়, জল, পচা তরি তরকারি, ছেঁড়া তেঁচপাতা ও পানের বোটায় একেবারে বিপদ হয়ে আছে। ভম্বল তার ওপর দিয়েই চলল। এক জায়গায় খানকত গরুর গাড়ি ছিল। খানিক দূরে বলদগুলো ছিল কয়েকটা খোঁটায় বাঁধা। তারা শুয়ে শুয়ে জাবর কাটছে, আর গারোয়ানেরা আম গাছের তলায় ইটের উনুন জেলে রান্না চড়িয়েছে। তাদেরই মধ্যে একজন গলা ছেড়ে গান ধরেছে, ও কি করবে তার মন কুমিরে। একজন নিঃশ্বাস ফেলে বলে উঠল, মালেক। আগুনের কম্পিত আলোয় লোকগুলোর ছায়া এক একবার দুলছে, এক একবার মিলিয়ে যাচ্ছে। দূরে নদীর ধারে মাঠে একপাল শিয়াল ডেকে উঠল। তাদের স্বর নকল করে ডেকে উঠল কয়েকটা বাজারের কুকুর। শিয়ালগুলো থামল তো তারা আর থামে না। ভম্বলের বাঁ ধারে দুসারি ছোট ছোট টিনের চালা, চালাগুলোতে দোকান বসে। চালাগুলোর মাঝ দিয়ে খানিকটা গিয়েই সে দেখতে পেল একটি গাছতলায় একখানি মিঠাইয়ের দোকান। দোকানের সামনে বেঞ্চিতে বসে আছেন মুহুরিমশাই। মাটিতে হারিকেনটি রেখে তার পিছনে লাঠি হাতে দাঁড়িয়ে আছে সূচি। ভেতরে একজন কারিগর একখানি বড় বারকোষে
ময়দা মাখছিল। উনুনে খুব বড় একখানি কড়া চাপানো, কড়া থেকে ধোঁয়া উঠছে, গরম রসে ছানা সিদ্ধর গন্ধ ভেসে আসছে। কড়ার সামনে একখানি জল চৌকিতে ভুঁড়িওয়ালা একটি লোক কড়ার ভিতরটা ঝাঁঝরি দিয়ে মাঝে মাঝে নাড়ছে। লোকটির গায়ের রং কালো, সারা বুক কালো লোমে ভরা, মুখে প্রকাণ্ড গোঁফ, মাথায় লম্বা চুল তেলে চকচক করছে, পরনে গামছা। সে বড় বড় চোখ তুলে মাঝে মাঝে তাকাচ্ছে। ওই বোধহয় লক্ষ্মী ময়রা। ভম্বল বুঝলে লুচির জোগাড় হচ্ছে। ডান দিক থেকে খোল করতালের শব্দ ও কতগুলো লোকের কীর্তনের সুরে চিৎকার ভেসে আসছিল। ওদিকে বোধহয় কোনো বাউলের আখড়া। সে আর না এগিয়ে নৌকোয় ফিরে চলল। ততক্ষণে হাট বাজার ও ঘাট আরও শান্ত ও নির্জন হয়ে এসেছে। ওপার থেকে কাসর ঘণ্টার অস্পষ্ট আওয়াজ ভেসে আসছিল। জ্যোৎস্নায় যেন সব ভিজে গলে ঝকঝক করছে। টিনের চালে চিকচিক করছে শিশির। ভম্বল নদীর ধারে গিয়ে দেখে কয়েক জায়গায় মাঝিরা রান্না চড়িয়েছে। পেঁয়াজ ভাজার গন্ধ আসছে। একখানি নৌকোর সামনে পাটাতনে বসে 4টি লোক ভাত খাচ্ছে। একটা বড় গামলা ঘিরে বসে তারা চারদিক থেকে ভাত তুলে খাচ্ছে। ভাতগুলো বোধহয় ডাল বা ঝোল দিয়ে মাখা, আর কোনো তরকারি নেই। তাদের পাশে একটি উঁচু জায়গায় জ্বলছে হারিকেন। সে নিচে নামতে নামতে দেখলে ফজর কানে হাত দিয়ে বেশ গলা ছেড়ে গাইছে, এ দুনিয়া বড় কঠিন ঠাই ও ভাই। ভম্বল ভাবতে লাগলো, সে যত জায়গায় গান শুনেছে সবই কি কান্নার সুর? ওদের কারো মনে কি আনন্দ নেই? কেন? তাদের নৌকোখানা ছিল সকলের শেষে বাঁধা। সে লগি ধরে গলুইয়ে পা রাখতেই নৌকো দুলে উঠল, আর ছইয়ের ভেতর থেকে মুহুরী মশাইয়ের স্ত্রী সভয়ে বললেন, কে কে? আমি ভম্বল। বলে পা থেকে কাদামাখা জুতো জোড়া খুলতে লাগলো সে। মুহুরী মশাইয়ের স্ত্রী ডাকলেন, ভেতরে এসে বসো, আমরা একলা আছি। ভম্বল যেতে যেতে বললে, ভয় কিসের? এবং তার সামনে গিয়ে বসল। মালতী তার কোলে মাথা রেখে শুয়েছিল। মুহুরী মশাইয়ের স্ত্রী জিজ্ঞেস করলেন, ওদের সঙ্গে দেখা হয়েছে? আচ্ছা বাবা, তুমি এত চঞ্চল কেন? কিন্তু তোমাকেই বা কি বলবো, এ আমার মালতীও তোমার মতো ঘুরে বেড়াতে ভালোবাসে। কত বকি কত বলি, কিছুতেই শোনে না। আচ্ছা, তুমি আমাদের বাড়িতে 2 দিন থেকে তারপর যেও, কেমন? উত্তর দিচ্ছ না যে? কাকা কাকিমা বকবেন। বলে তিনি পানের ডাবরটি নিয়ে পান সাজতে লাগলেন। বললেন, তুমি পান খাও? খাও না? মালতী কিন্তু পানের ভারী ভক্ত। তুমি কি খেতে ভালোবাসো? ভম্বল চুপ করে রইল। বলতে লজ্জা করছে? বলে তিনি একটু হাসলেন, তারপর একটি নিঃশ্বাস ফেললেন এবং তার মুখের দিকে সস্নেহে তাকালেন। ভম্বল পিছন ফিরে দেখলে ঘাটের ওপর থেকে একটি আলো নেমে আসছে। সুচিরা আসছে বলে সে বাইরে গিয়ে দাঁড়ালো। একটু পরেই মুহুরী মশাইরা এসে নৌকোয় উঠলেন। সুচির হাতে কলাপাতার মস্ত একটা বড় পোটলা। মাঝিরা গোল হয়ে খেতে বসেছিল। মুহুরী মশাই যা এনেছিলেন তারা সকলে তাই খেলেন। খেল না মালতী, তাকে ঘুম থেকে তোলাই গেল না। ক্রমে বাজারের আলো নিভে গেল। মাঝিরা কেউ গেল হাটের চালায় শুতে, কেউ শুয়ে পড়ল সামনের পাটাতনে। সূচিও শুল সেখানে। ভম্বল শুয়ে পড়ল ভিতরে। নদীর ধারে দূরে শিয়াল ডেকে উঠল। ওপার থেকেও শিয়ালের অস্পষ্ট ডাক ভেসে এল। নদীতে ঝপাত করে একটা শব্দ হলো। হুশ করে শুশুক ভেসে উঠল। জ্যোৎস্নায় নদীর জলকে মনে হচ্ছে গলা রূপালির স্রোত ছোট ছোট ঢেউ তুলে বয়ে চলেছে। ডাঙায় ঝিঝি ও ব্যাঙ ডাকছে। তীরে গাছের ডালে একটা পাখি ডানা ঝটফট করে উঠল। কূলে ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ উঠছে।
নৌকো একটু দুলছে, সেই দোলায় ভোম্বলের চোখে তন্দ্রা নেমে আসছে। কিন্তু যে মশা, যেমনি কানের কাছে পোঁ পোঁ করে ওঠে অমনি তার তন্দ্রা ছুটে যায়। মশার জ্বালায় সে উসখুস করতে লাগলো, আর সবাই দিব্যি ঘুমোচ্ছে। সে শেষে কোচা কাছা খুলে তাই দিয়ে মুখ ও পা ঢেকে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল। ভোরের দিকে শিরশিরে বাতাসে ভোম্বলের ঘুম ভেঙে গেল। চোখ মেলতে বা উঠতে ইচ্ছা হলো না। আধো ঘুমো ঘরে সে পড়ে রইল। একটু পরে একটা কাক ডেকে উঠল। ভোম্বল চোখ মেলে দেখলে বাইরে একটু ফর্সা হয়ে এসেছে। মালতী ততক্ষণে উঠে বসেছে। ভোম্বলও উঠে বসল। মুহুরী মশাইয়ের স্ত্রীও উঠে বসলেন। মাঝিরা ও সূচি কখন যেন নৌকো থেকে নেমে গেছে, কিন্তু মুহুরী মশাই তখনও নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। ভোম্বল পিছনের গলুই দিয়ে ছইয়ের ওপর উঠে বসে চারধার দেখে নিলে চাঁদ কখন অস্ত গেছে। তখনও আকাশে দুটো একটা তারা দেখা যাচ্ছে। নদী চলেছে বিরামহীন। একখানি ডিঙি ভাটিতে ভেসে চলেছে। একটি কাক উড়ে চলেছে পাড়ের দিকে। একটা বক উড়ে এসে বসল কূলে। একটা কাছিম জল থেকে মুখ বাড়িয়ে যেন ভোম্বলকে ছইয়ের ওপর দেখেই তৎক্ষণাৎ ডুব দিল। পাশের নৌকোয় কে হাই তুলল। ঘাটের ওপর টিনের ঝাঁপ খোলার শব্দ হলো, আর তাদের নৌকোয় ছইয়ের তলায় একটি মেয়ে ডাকল। মা, তারপর মা ও মেয়ের কথাবার্তা শুরু হলো, কিন্তু ভোম্বল তাদের একটি কথাও বুঝতে পারছিল না, বুঝতে চাইলেও না। সে নৌকো থেকে নেমে পাড়ের নিচ দিয়ে সাবধানে এগিয়ে চলল। যখন সে ফিরে এলো তখন ওপারের গাছের সারির মাথা সোনালি আলোয় ঝিকমিক করছে। নৌকো ছেড়ে দিল। মুহুরী মশাইয়ের বাড়ি সেখান থেকে আর একবেলার পথ। বাতাস তেমন নেই। দাড়িরা পাড়ের কোল দিয়ে গুণ টেনে চলল। ভোম্বল আর ছইয়ের নিচে গেল না, ওপরেই বসে রইল। কৃষ্ণপুরে নদীর কূলে নদীতে নৌকা চলেছে। ডাঙায় চলেছে রাখাল কৃষাণ ও গরু বাছুর ছাগল। আকাশে উড়ছে পাখি। এদিকে গ্রামের ঘর বাড়ি নদীর পার অবধি এগিয়ে এসেছে। একখানি বাড়ির বাইরের উঠোনের খানিকটা ভেঙে পড়েছে নদীতে। পাড়ের নিচে বেরিয়ে আছে একটি বটগাছের শিকড়। শিকড়ে বসে আছে একটি মাছরাঙা। পাড় দিয়ে বাঁক ঘাড়ে চলেছে একটি লোক, বোধহয় গোয়ালা। গ্রামে ঘি দই বেচতে চলেছে। পাড়ের এক জায়গায় গর্তে ঢুকে গেল একটি প্রকাণ্ড সাপ। তখন রোদের বেশ তেজ। মাঝি চেঁচিয়ে বললে, মুহুরী মশা, বেলা এক প্রহর হলো। সামনে কৃষ্টপুর, ওইখানে লামে পাক শাক করেলেন। আপনার জোড়া বর্তল পৌঁছতি যার নাম সেই 3 প্রহর বেলা। এদিকে জলের যা টান, লা এগোয় না। মুহুরী মশাই বললেন, তাই লাগাও। কৃষ্ণপুরের ঘাটে নৌকো ভিড়ল। গাঁখানি তোরাব মাঝির চেনা। সেখানে তার চাচার বাড়ি। তোরাবের চাচা চাচি নেই, আছে তার চাচাতো ভাই। সেও তখন বাড়ি ছিল না। 3 ক্রোশ দূরে হাটে গিয়েছিল সওদা করতে। বাড়িতে পুরুষ মানুষ বলতে ছিল চাচাতো ভাইয়ের 10 বছরের ছেলে আবু। মাঝি গেল চাচার বাড়ি। আবু তাকে খাতির করলে, দা কাটা তামাক সেজে দিলে। মাঝির তামাক খাওয়া হয়ে গেলে নিজেও হুকোটি নিয়ে কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে চলে গেল। মাঝি চেঁচিয়ে বললে, 1 বোঝা খড়ি আনিস রে। ভোম্বল গিয়েছিল মাঝির সঙ্গে। সে বললে, মাঝি, অতটুকু ছেলে তামাক খেলো? মাঝি বললে, খাক বাবু, ছেলে মানুষ। ভোম্বল অবাক হয়ে গেল। একটু পরেই আবু 1 বোঝা কাঠ এনে দিলে। মাঝি তার কাছ থেকে একখানি কাস্তে চেয়ে নিয়ে বাড়ির পিছন দিকে কলার ঝাড়ে খান কয়েক কলা পাতা কাটতে গেল। ভোম্বল দেখলে বাড়িতে 1.5 খানি খড়ের ঘর, চারধারে পাটকাঠির বেড়া। সামনে আম গাছতলায় একটি মুরগি তার ছানা কটিকে নিয়ে চড়ে বেড়াচ্ছে। বড় ঘরখানির চালে উঠেছে একটি লাউ গাছ।
কোণের দিকে বেড়ার ধারে ছিল কয়েকটি ঘৃতকুমারী ও পাথরকুচির গাছ। কলাপাতা কেটে মাঝি ফিরে এলো এবং আবুর মাথায় কাঠের বোঝাটি চাপিয়ে দিয়ে বললে, চল। গাঙের পাড়ে ওই কাঁঠালতলা নিয়ে চল। ভম্বল ফিরে এসে দেখে মুহুরি মশাই সের 2 ওজনের একটি আর মাছ কিনেছেন একখানি চলতি চেলেডিঙি থেকে। মাছটির লম্বা গোঁফ দেখে ভম্বলের মনে পড়ল তাদের দুর্গাপুরের কুমুদ উকিলের পাকানো সরু গোঁফ জোড়া। সে মাছটির গোঁফ চুমড়ে দেওয়ার চেষ্টা করতে করতে নিজের মনেই হাসতে লাগল। সঙ্গে যে ছোট তোলা উনুনটি ছিল তাই জেলে কাঁঠালতলায় মুহুরি মশাইয়ের স্ত্রী রান্না চাপিয়ে দিলেন। ভম্বল বললে, মাছটা কাটবো আমি, বটি কই মাঝি, বটি দাও। মাঝি বললে, আমাদের বটি নেই বাবু, এই বড় চাকু দিয়ে কাটাকুটি করি। বলে মাঝি একখানি বড় ছুরি দিলে। ছুরিখানির মাঝখানটা কাটাকুটিতে ক্ষয়ে গেছে। মুহুরি মশাই বললেন, তুমি কেন মাছ কুটবে, দাও ওই সূচিকে দাও। সূচি এগিয়ে গিয়ে মাঝির হাত থেকে ছুরিখানা নিয়ে এমনভাবে মাছটার দিকে যেতে লাগলো যে দেখে মনে হলো তার ছুরি ধরার অভ্যাস নেই, সে ধরে খাড়া। সে মাছটাকে মোটা মোটা আঙুলে চেপে ধরতেই মুহুরি মশাই মালকোচা মারতে মারতে বললেন, সর সর, ও তোর কম্ম নয়, এ কি ছোলা পিষে ছাতু তৈরি করছিস? বুড়ো মাঝি হাসতে হাসতে বললে, বাবু, আপনি চালান দেন, আপনারা ভদ্রলোক। ফজর রে। ফজর এগিয়ে গিয়ে একখানি কলা পাতায় মাছটিকে রেখে হালকা হাতে ছুরি ধরে কাটতে লাগলো। ভম্বল অবাক হয়ে তার ছুরি চালনা দেখতে লাগলো। কয়েকটা কাক উড়ে এসে গাছে বসে ছটফট করতে করতে ডাকতে লাগলো। একটা সাহস করে নিচেও নেমে এলো। কোথা থেকে গোটা 2 কুকুর এসে একটু তফাতে দাঁড়িয়ে মাছ কাটা দেখছিল। মাথার ওপর ঘুরতে লাগলো কয়েকটা চিল। সেই গাছটির তলায় মাঝিরাও কালিমাখা মাটির হাঁড়িতে রান্না চড়িয়েছিল। সামনেই ঘাট, গায়ের ছেলে বুড়ো স্ত্রী পুরুষ ঘাটে যাচ্ছে আসছে আর ভম্বলদের দিকে কৌতূহল ভরে তাকাচ্ছে। একটি থান পরা স্ত্রীলোক ঘাটে যাওয়ার পথে মুহুরি মশাইয়ের স্ত্রীর কাছে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কোথা থেকে আসছেন? তার কাঁধে গামছা, হাতে একটি বড় ঘটি, দাঁতে ও তর্জনীতে মিশি, মাথার কাঁচা পাকা চুল ছোট ছোট করে ছাঁটা। মুহুরি মশাইয়ের স্ত্রী খিচুড়ির হাঁড়িতে হাতা ডুবিয়ে বললেন, চরমাদারীপুর থেকে। যাবেন কোথায়? জোড়া বর্তল। সাত গেছে জোড়া বর্তল। কার বাড়ি? বসেদের। ও, ওখানে বুঝি বাপের বাড়ি? না, শ্বশুর বাড়ি। ওই মেয়েটি বুঝি আপনার? বেশ মিষ্টি মুখখানি। ওই ছেলেটি? চরমাদারীপুর কাছারির নায়েব মশাইয়ের ভাইপো। বেশ ছেলেটি। তা এখানে রান্না চড়িয়েছ মা? রাস্তাঘাট ছত্তি জাতের পা পড়ছে, ছোঁয়া নাপা যাবে। বলে মাঝিদের দিকে অপ্রসন্ন দৃষ্টিতে তাকালেন। তারপর আবার বললেন, গায়ে কারোর বাড়ি গেলেই তো পারতে। কাউকে তো চিনি নে। চেনবার কি দরকার? আমার বাড়িতেও তো যেতে পারতে। ওই যে ঢেউ খেলানো টিনের ঘর দেখা যায়, ওই আমার বাড়ি। যতীন দত্তর বাড়ি বললে ওপারের লোকও এসে তোমাকে আমার বাড়ি পৌঁছে দিয়ে যাবে। যতীন হলো আমার ছেলের নাম। সে হলো রেল অফিসের বড় বাবু। তারা কেউ এখানে থাকে না, আমি ভিটে আগলে পড়ে আছি। রাখাল কিষানের হাতে খেতি খোলা গরু বাছুর ছেড়ে দিয়ে কি বিশ্বাস আছে? কর্তার আমলের সব, না থাকলে চলে। তোমরা আমার বাড়ি চলো, আমি ঝপ করে একটা ডুব দিয়ে আসি। তিনি ঘাটের দিকে চলে গেলেন। ততক্ষণে মাছ কোটা হয়ে গিয়েছিল। মুহুরি মশাইয়ের স্ত্রী বললেন, লতি, খান আষ্টেক মাছ মাঝিদের দিয়ায়। লতি এক টুকরো কলাপাতা ছিঁড়ে তাতে 8খানি মাছ তুলে মাঝিদের দিতে গেল।
খানিক পরে যতীন দত্তের মা স্নান করে বাড়ি ফিরে যাবার পথে মুহুরী মশাইয়ের স্ত্রীকে বললেন, তোমার রান্না হলো? বলেই তিনি ঠোঁট নাড়তে ও আঙুলের গাঁট গুনতে লাগলেন। মুহুরী মশাইয়ের স্ত্রী খিচুড়ির হাঁড়িটা নামিয়ে বললেন, প্রায়, কেবল মাছের ঝাল বাকি। যতীন দত্তর মা চলে যেতেই ভোম্বলও নাইতে গেল। সে ঘাটে গিয়ে দেখলে তার বয়সী দুটো ছেলে সাঁতার কাটছে। ডুব দিয়ে খানিক দূর গিয়ে আবার ভেসে উঠছে। কুলের কাছে কয়েকজন বয়স্ক লোক স্নান করছিল। একটি চাষি বউ মাথা ঘষছিল, একজন কাঁথা কাটছিল। কয়েকটি ছেলে মেয়ে গামছা দিয়ে মাছ ধরছিল। তারা এক একবার চিৎকার করছে। সাঁতার দিতে দিতে জলে পা ছুটছে। ভোম্বল তাদের ভেতর দিয়ে জলে নেমেই ডুব সাঁতার দিয়ে অনেক দূর চলে গেল। তারপর ভেসে উঠে সাঁতার দিয়ে আরও খানিক গিয়ে ডাঙার দিকে ফিরে দেখে কুলে যারা ছিল তাদের সকলকেই ছোট দেখাচ্ছে। ঘাট ঠিক চেনা যাচ্ছে না, অচেনা জায়গা, জলের টানও বেশ। কুমির থাকাও অসম্ভব নয়। তার কেমন ভয় করতে লাগলো। সে তাড়াতাড়ি কুলের দিকে ফিরতে লাগলো, কিন্তু স্রোতের টানে সোজা গিয়ে ঘাটে উঠতে পারলে না। অঘাটে গিয়ে একটা ডুব দিয়ে ডাঙায় উঠে পাড় দিয়ে ঘাটের দিকে আস্তে আস্তে দেখলে সবাই জল থেকে উঠে খুব উত্তেজিতভাবে নদীর দিকে তাকাচ্ছে আর আঙুল দিয়ে কি একটা দেখাচ্ছে। ভোম্বলও তাকিয়ে দেখে মাঝ নদীতে একখানি কালো কাঠের মতো কি ভাসছে আর একটু একটু করে ওপারের দিকে সোজা এগিয়ে যাচ্ছে। তারপর সেটা আস্তে আস্তে ডুবে গেল। ভোম্বল বুঝতে পারলে ওটা কাঠ নয়, কুমির। তাকে দেখতে পেয়েই মুহুরী মশাই চেঁচিয়ে উঠলেন, কি ছেলে বাবা তুমি, প্রাণের মায়া নেই? যদি কুমিরে ধরতো। মালতী তার চোখ দুটো আরও বড় করে ভোম্বলের দিকে তাকিয়ে রইল। সে তাদের কাছে যেতেই ঠোঁট দুখানি একটু বেঁকিয়ে বলে উঠল, ভারী বাহাদুর, কুমিরে ধরলে কি করতে? ভোম্বলের মুখে অপ্রস্তুতের হাসি ফুটে উঠল। মুহুরী মশাই কাঁঠালতলার দিকে যেতে যেতে বললেন, তুমি তো আমায় ভাবনায় ফেললে। নায়েব মশাই আমার হাতে তোমার ভার দিয়েছেন, কিন্তু তোমার মতো ছেলেকে সামলানোই দায়। হয়তো কোন সময় কুমিরের পিঠে সওয়ার হয়ে তোমার নদী পার হওয়ার খেয়াল মাথায় চাপবে। তখন রান্না হয়ে গিয়েছিল, খিচুড়ি আর মাছের ঝাল, কিন্তু কুমিরের ভয়ে কেউ আর জলে নামলেই না। ডাঙাতেই ঘটি করে জল তুলে কোনো রকমে স্নান সারলে। যতীন দত্তর মা একটা বড় ভাঁড়ে এক ভাঁড় জাল দেওয়া দুধ, একখানি কচি কলাপাতায় কতগুলো নারকোলের নাড়ু হাতে করে এসে দাঁড়ালেন। তার পিছনে বোধহয় তার রাখাল, তার হাতে একছড়া পাকা ও পুষ্ট মর্তমান কলা। যতীন দত্তর মা জিনিসগুলো মুহুরী মশাইয়ের স্ত্রীর হাতে দিতে দিতে বললেন, ধর মা, আমার বাড়িতে গেলে তোমাদের কোনো কষ্ট হতো না। ওরে কিষ্ট, কলা ছড়াটা এদিকে দে দেখি। কেষ্টর যেমন নাম তেমনি রূপ, যেন কোষ্ঠী পাথর ফেটে তার যত কালো ছিল সব বেরিয়ে পড়েছে। মুহুরী মশাইয়ের স্ত্রী বললেন, আমাদের জন্য এত কষ্ট কেন করলেন মাসিমা? তোমরা যে আমাদের গায়ের অতীত, এ তো সবাই করে। আমি আর দাঁড়াবো না, তোমরা খাওয়া দাওয়া করো। বলে তিনি কেষ্টকে নিয়ে চলে গেলেন। খাওয়া দাওয়ার পর ভোম্বলদের নৌকো যখন ছাড়ল তখন বেলা দুপুর। ভোম্বল ছইয়ের মুখে বসে দেখতে লাগলো নদীর দুটি তীরে সেই ভাঙা পাড়, সবুজ গ্রাম। ঘাট থেকে পথ উঠে গেছে গ্রামের দিকে। ঘাটে চাষি বউরা স্নান করছে, কাঁথা কাপড় কাচছে। নদীতে সেই দু একখানি নৌকোর আনাগোনা, সেই রৌদ্র জলে ঝলমলানি, আকাশে সেই মেঘ, সূর্য ও দু একটি পাখি। কোথাও তারা নেই, সবাই অলস, বাতাসও ধীর। গাছতলায় বসে একটি রাখাল বাঁশি বাজাচ্ছিল। একটি গরু হাম্বা হাম্বা করে ডেকে উঠল। সে সুরও অলস। দাঁড়িরাও যেন ঘুমের ঘোরে দাঁড় টানছে। বসে থাকতে থাকতে ভোম্বলেরও চোখ দুটি তন্দ্রায় জড়িয়ে এলো, কিন্তু তার মনে হলো সে তেমনি বসে বসে সব দেখছে। কেবল যখন মুহুরী মশাই ডাকলেন, ভূপেন,
ওঠো, ঘাটে পৌঁছেছি। তখনই তার তন্দ্রা ভেঙে গেল। সাত গেছে জোড়া বটতলে। ভম্বল উঠে বসে দেখলে একজন দাঁড়ি ডাঙায় নেমে নৌকোর গলুই ধরে আছে। মালতী পার দিয়ে তাড়াতাড়ি উপরে উঠে যাচ্ছে। মুহুরী মশাইয়ের স্ত্রী নৌকো থেকে ঘাটে নামছেন। ভম্বল অবাক হয়ে গেল। তার বেশ মনে পড়ছে সে শোয়নি, ঘুমোয়ও নি। এমন কি করে হলো? যা হোক, সে নৌকো থেকে তাড়াতাড়ি নেমে মুহুরী মশাইয়ের স্ত্রীর আগে পারে উঠে গেল। সামনে একটি চওড়া রাস্তা সোজা চলে গেছে গ্রামের একেবারে শেষে, তারপর বাঁদিকে ঘুরেছে। রাস্তা দিয়ে তাড়াতাড়ি চলেছে মালতী, আর তার পাশে পাশে চলেছে একটি লাল রঙের কুকুর। তার লেজটি সাদা। কুকুরটা চলতে চলতে একবার হাঁ করে, একবার জিভ বার করে মালতীর মুখের দিকে তাকাচ্ছে। বেলা পড়ে এসেছে। রাস্তার ওপর বাড়িঘর ও গাছের ছায়া আর হয়ে পড়েছে। মালতী বাড়ি ঢুকতে ঢুকতে একবার পিছন ফিরে তাকাল। ততক্ষণে বাড়ি থেকে এক বৃদ্ধা বেরিয়ে এসে পথের প্রায় মাঝখানে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে রইলেন। তার প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো একটি লোক। তার পরনে ছোট ধুতি, কাঁধে গামছা, গলায় কণ্ঠি। লোকটি নদীর দিকে এগিয়ে আসতে লাগলো। ভম্বল বাড়িতে পৌঁছতে পৌঁছতেই মুহুরী মশাই ও তার স্ত্রীও এসে পড়লেন। বৃদ্ধা সবাইকে দেখে ভারী খুশি। ভম্বল সকলের দেখা দেখি তার পায়ের ধুলো নিতেই তিনি তার থুতনি ছুঁয়ে চুমু খেয়ে বললেন, বেঁচে থাকো দাদু, রোদে মুখখানা রাঙা হয়ে গেছে। ছেলেটি বেশ, হরে কোথায় গেল? ওকে একটা ডাব কেটে দিক। ও বৌমা, পাটিখানা দাওয়ায় পেতে দাও। হ্যাঁ গা, আজ সারাদিন মানটা তোমাদের মুখে কিছু পড়েনি। ও লতি, কোথা গেলি? মুহুরী মশাই বললেন, পথে আমাদের কোনো কষ্ট হয়নি পিসিমা। কেষ্টপুরে নেমেই রান্নাবান্না করে খেয়েছি। ওখানে একজন দুধ, নাড়ু, কলা দিয়েছিলেন। আপনি স্থির হয়ে বসুন। বুঝলে ভম্বল, আমরা যখন ওই 5 বছর বয়স, তখন মা মারা যান। আমরা 2 ভাই বোন ছিলাম। বাবা আর বিয়ে করেননি। ওই পিসিমাই আমাদের মানুষ করেছিলেন। উনি আমার বাবারও বড়। পিসিমা, এই ছেলেটির কথাই লিখেছিলাম। বৃদ্ধা বললেন, সে আমি দেখেই বুঝেছি। ও হরি, হরি, কোথা গেলি? একটু জল তুলে দে। মুহুরী মশাই বললেন, হরি গেছে নৌকো থেকে মালপত্র আনতে, এলো বলে। ততক্ষণ ও একটু জিরিয়ে নিক। তা নিক। বলে বৃদ্ধা ঘরের ভেতরে উঠে গেলেন। ভম্বল মুহুরী মশাইয়ের কাছ থেকে জানতে পারলে পিসিমা 12 বছর বয়সে বিধবা হয়ে তাদের বাড়িতে ফিরে আসেন। সেই থেকে একটি দিনের জন্যেও কোথাও যাননি। এখন বয়স 78 বছর। ভম্বল লক্ষ্য করতে লাগলো বৃদ্ধার মাথার বেশিরভাগ চুলই কাঁচা। দাঁতগুলো ঠিক আছে, চোখও খারাপ নয়, কোমরও দিব্যি সোজা। কেবল চোখের কোলে, গালে ও কপালে কতগুলো রেখা পড়েছে। গায়ের রং ফর্সা, গলায় কণ্ঠি। বাড়িখানি দিব্যি নিকনো, পরিষ্কার পরিচ্ছন্ন। উঠোনের একদিকে একটি মাটির বেদির ওপর একটি কালো তুলসী গাছ, আর একদিকে কুয়ো। কুয়োর ধারে বেড়ার গায়ে উঠেছে একটি পুঁই গাছ, ওপাশে একটি জুই ঝাড়। বেড়ার বাইরে আছে একটি লাউ মাচা, তার তলায় বেগুন ও লঙ্কার চারা। খানিক দূরে কলার ঝাড়, ঝাড়ে কাঁদি পড়েছে। কিছু দূরে ছিল একটি লেবু গাছ, তার তলায় একটি বিড়াল ওত পেতে বসে গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গ্রামখানি ভারী নিঝুম ঠেকছে। কুয়োতলা থেকে হাত মুখ ধুয়ে এসে ভম্বল আবার বারান্দায় বসল, কিন্তু চুপচাপ বসে থাকতে তার ভালো লাগলো না। মুহুরী মশাইয়ের পিসিমা বললেন, ও বৌমা, এদের খেতে দাও। বস লতি, ওর এই পাশেই বস।
লতি আস্তে আস্তে এসে শীতলপাটির একধারে বসল। মুহুরীমশাইয়ের স্ত্রী দুজনকে খেতে দিলেন। দুটি ছোট ধামিতে করে মুচমুচে মুড়ি, নারকোল নাড়ু ও ক্ষীর তক্তি। দুজনে খেতে লাগলো। তাদের সামনে বসে রইলেন মুহুরীমশাইয়ের পিসিমা। তিনি দুজনের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলে উঠলেন, দুটিতে বেশ মানাবে। কথা কয়টি শুনেই ভোম্বলের গলায় মুড়ি নাড়ু আটকে গেল। আবার তার মাথায় চাপল নেশা। সে তাড়াতাড়ি খেয়ে বারান্দা থেকে নেমে সোজা চলে এলো রাস্তায়। মুহুরীমশাই বাইরে দাঁড়িয়ে তামাক খেতে খেতে পাড়ার একজনের সঙ্গে গল্প করছিলেন। ভোম্বলকে দেখে বললেন, এই সন্ধ্যায় কোথায় যাচ্ছ? এইখানে বলে ভোম্বল নদীর দিকে এগোতেই তিনি বললেন, ওদিকে এখন যাবার দরকার নেই। একটু পরে জোড়াবটতলার মন্দিরে গিয়ে কথকতা শুনে এসো। নরহরিদা যাবে নাকি? যাব। গোবিন্দ ঠাকুরের কথকতা অমন মিঠে গলা, বলবার ঢং এ তল্লাটে কারও নেই। গায়ে আর সে কীর্তনও হয় না, আর যাত্রা গানও উঠে গেছে। গোবিন্দ ঠাকুর মরে গেলে কথকতার পালাও বন্ধ হবে। হ্যাঁ, তা যা বলেছ। নাও ধরো বলে মুহুরীমশাই নরহরিদার হাতে হুকোটি দিলেন। কথকতা শুনতে ভোম্বলেরও ভালো লাগে। গল্পগুলো কি সুন্দর। তাদের দুর্গাপুরে সেবারকার কথকতায় কথক ঠাকুরের সুর তার এখনও মনে আছে। সে মনে মনে সুরটা আওড়ে নিলে, তখন অর্জুন বলিলেন, ওহে সখা। মুহুরীমশাই নরহরিদার হাত থেকে হুঁকোটি নিয়ে ভোম্বলকে বললেন, তোরে চলো। বাড়ির ভিতরে যেতে কিন্তু ভোম্বলের ইচ্ছা হচ্ছিল না। দুর্গাপুরের পথে দ্বাদশীর চাঁদ আকাশে ঝকঝক করছে। গ্রামের গাছপালা ফিকে জ্যোৎস্নায় চিকচিক করছে। পথের ধারে গাছের তলায় বাড়ি ঘরের কোলে ছায়া পড়েছে। একটা বাদুড় মাথার ওপর দিয়ে উড়ে গেল। দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। মুহুরীমশাইয়ের পিসিমা লতিকে সঙ্গে নিয়ে মন্দিরে কথকতা শুনতে যাবার জন্যে উঠোনে নামতেই মুহুরীমশাই বললেন, পিসিমা যাচ্ছেন? ভূপেনকেও সঙ্গে নিয়ে যান। যাও যাও ভূপেন। ভোম্বল বললে, আমি এখন যাব না, পরে যাব। পিসিমা বললেন, চলো দাদু, তুমি সঙ্গে থাকলে খুব সাহস হবে। বৌমার রান্না এখনো বাকি, হরির শরীরটাও ভালো নেই। ভোম্বল তবুও বললে, আমি কাকিমার সঙ্গে যাব। মুহুরীমশাই বললেন, আপনারা যান, ও পরে যাবে। পিসিমা লতিকে নিয়ে চলে গেলেন। ভোম্বল কিন্তু বাড়িতে থাকলো না। বাইরে রাস্তার ধারে দাঁড়াতেই দূর থেকে তার কানে এলো মুশকিল আসান। একটু পরেই সামনের রাস্তার ওপারে গাছপালার ভেতর থেকে বেরিয়ে এলো একটি আলো। তারপর কাছে এলে দেখা গেল একটি লোক। তার হাতে প্রদীপ, মুখে পাকা দাড়ি গোঁফ, মাথায় বাবরি, গলায় প্রবাল ও ছোট বড় কাচের গুটির মালার গোছা, গায়ে আলখাল্লা। সে সোজা মুহুরীমশাইয়ের বারোবাড়ির উঠোনে ভোম্বলের সামনে এসে দাঁড়িয়ে সুর করে বলতে লাগলো, মুশকিল আসান। ভোম্বল একটি পয়সা মুশকিল আসানের থালায় দিতেই লোকটি প্রদীপটি ভোম্বলের কপালে ঠেকালে। ভোম্বলের নাকে লাগলো তেল পোড়া গন্ধ, কপালে লাগলো তাপ। সে তাকিয়ে দেখলে পোলতের মাথায় ভুষো বড় মাছির চোখের মতো গুটি বেঁধে আছে। মুশকিল আসান চলে গেল। কিছু দূরে আবার একখানি বাড়ির দরজায় গিয়ে হাঁকল, মুশকিল আসান। পিসিমারা যেদিকে গিয়েছিলেন ভোম্বল এক পা করে খানিক দূর গিয়েই দেখলে গাছতলায় একটি মন্দিরের সামনে শামিয়ানার তলায় অনেক লোক বসে। তাদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। ওটাই বোধহয় জোড়া বটতলা, কিন্তু ও তো মোটে একটা বট গাছ। সে আরেকটু এগিয়ে গিয়ে দেখলে শামিয়ানার তলায় বাঁশের আড়া থেকে ঝুলছে কয়েকটি ঝুলন বাতি। নিচে এক জায়গায়
বোধহয় একখানি জল চৌকিতে বসে চাদর গায়ে তিলক কাটা নাদুস নুদুস ফর্সা একটি লোক হাত মুখ নেড়ে কি বলছেন। লোকটির সামনে সাদা কাপড় ঢাকা একটি উঁচু জায়গা, তার ওপর লম্বা একখানি বই, পাশে একটি টেবিল ল্যাম্প। ভোম্বল আন্দাজ করে নিলে উনি গোবিন্দ ঠাকুর কথকতা কইছেন। লোকগুলো পুতুলের মতো বসে বসে শুনছে। ভোম্বল সাহসে ভর করে তাদের একেবারে কাছে গিয়ে দাঁড়ালো। একটু শুনেই বুঝলে রামায়ণ পাঠ হচ্ছে। কথক ঠাকুর হনুমানের কথা বলছিলেন। হনুমানের বুদ্ধি ও শক্তিতে রাক্ষসেরা লঙ্কায় কিভাবে বিব্রত হচ্ছে তারই বর্ণনা হচ্ছে। ঠাকুরের বর্ণনায় সবাই হেসে লুটোপুটি। রাক্ষসেরা জব্দ হচ্ছে, এজন্যে সবাই খুশি। কিন্তু ভোম্বলের সবচেয়ে বেশি মজা লাগছে কথক ঠাকুরের টিকি নাড়া দেখে। ঠাকুর যখন কথা বলছেন, আতার বিচির মতো তার কালো দাঁতগুলো বেরিয়ে পড়ছে। ঠাকুর সুর করে বলে উঠলেন, হনুবীর তখন। অমনি তাঁর গেরো বাঁধা টিকির গোছা বাঁ কাঁধের ওপর এসে পড়ল। তাই দেখে ভোম্বল হেসে উঠল, আর সেই সঙ্গে তার পাশ থেকেও কারা খিলখিল করে হাসতে লাগলো। ভোম্বল সেদিকে লক্ষ্য করে দেখে মালতী ও তারই বয়সী আরও দুটি মেয়ে। তাদের মধ্যে একজন ভোম্বলের দিকে তাকিয়ে মালতীর কানে কি যেন বললে। ভোম্বলের মনে হলো মেয়েটির মুখখানা মিঠে কুমড়োর মতো দেখতে। মালতী কোনো উত্তর না দিয়ে একটু নড়ে চড়ে বসল। ভোম্বল সেখান থেকে সরে গিয়ে একটি খুঁটিতে হেলান দিয়ে কথকতা শুনতে লাগলো। একটু পরে বাড়ি থেকে মুহুরী মশায়ের চাকর কেষ্ট গিয়ে তাকে ও মালতীকে খাবার জন্য ডেকে নিয়ে এলো। কথকতা তখনও শেষ হয়নি। ভোম্বল অনিচ্ছায় এলো এবং খাবার পর আবার যাবার উদ্যোগ করতেই মুহুরী মশাই বললেন, সৌগে, সারাদিনের ক্লান্তির পর বিশ্রাম দরকার, আবার কাল সারাদিন পথে কাটবে। ভোম্বল অগত্যা শোবার ঘরে ঢুকল। কেষ্ট পাতের ভাতগুলো কুয়োতলার একপাশে ঢেলে তীক্ষ্ণ স্বরে বোধহয় সেই লাল রঙের কুকুরটাকে ডাকতে লাগলো। যে ঘরের বারান্দায় ভোম্বল খেয়েছিল তার মধ্যে দুখানি তক্তায় দুটি পরিষ্কার বিছানা, তার ওপরে মশারি গোটানো রয়েছে। একটি কালো কাঠের সিন্দুকের ওপর একটি হারিকেন মিটমিট করে জ্বলছিল। তাতে ঘরের ভেতরে কেমন একটা রহস্যের সৃষ্টি হয়েছিল। আলোটি উস্কে দিয়ে মুহুরী মশাইয়ের স্ত্রী বললেন, শোও, পিসিমা লতিকে নিয়ে ওই বিছানায় শোবেন। মশারি ফেলে দরজা ভেজিয়ে দিয়ে যাচ্ছি, তোমার ভয় করবে না তো? বলে তিনি মশা তাড়াতে পাখার বাতাস করতে লাগলেন। ভোম্বল বললে, ভয় কিসের? সে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, সকালে উঠেই যদি চলে যেতে পারে তো বেশ হয়। ওই তো সূচির গলা শোনা যাচ্ছে, ও বোধহয় খেতে এসেছে। ওর সঙ্গে নৌকোয় গিয়ে শুলেও বেশ হতো। এখানে তার থাকতে লজ্জা করছে। মশারির বাইরে তখন মশার ঝাঁক সমস্বরে পোঁ পোঁ করছে। ঘরের বাইরে একটা কটকটি ব্যাঙ ডাকছে কটর কটর। চারধার থেকে, এমনকি চালের বাতা থেকেও ঝিঝিরা বুক চেরা চিৎকার করছে। দূরে একটা কুকুর ডেকে উঠল। ভোম্বলের ক্লান্ত দেহ নিঝুম গ্রামের শান্ত রাতে একটু একটু করে ঘুমে তলিয়ে গেল। তারপর এক সময় হঠাৎ তার ঘুম ভেঙে গেলে শুনতে পেল দূরে চৌকিদার হাঁকছে। ঘরের মধ্যে শব্দ হচ্ছে কটকট। সে চোখ মেলে দেখলে ঘর অন্ধকার, কিন্তু বুঝতে পারলে না কিসের কটকট শব্দ। একটু কান পেতে শুনল মুহুরী মশাইয়ের পিসিমা হাই তুললেন। তারপরই আবার সেই শব্দ। ভোম্বল পাশ ফিরে শুয়ে একবার হাঁচতেই তিনি জিজ্ঞেস করলেন, ও দাদু, মশা কামড়াচ্ছে? ভোম্বল বললে না। তিনি বললেন, আমার সুপুরি খাওয়ার শব্দে তোমার ঘুম ভেঙে গেল নাকি? কি করি দাদু, ডুমো ছাড়া কুচো সুপুরি খেতে পারি না। লতিও কটকট আওয়াজে ঘুমোতে পারে না। সে আজ ঘুমিয়ে কাদা হয়ে গেছে। সারাদিনের কষ্ট, তুমিও ঘুমো, আর শব্দ হবে না। বুড়ো হয়ে গেছি, দাঁতের গোড়া সব ঢিলে হয়ে গেছে। কিন্তু কটকট শব্দও থামল না।
ভোম্বলের চোখেও আর ঘুম এলো না। সে শুয়ে উসখুস করতে লাগলো। একটু পরেই গ্রামের নির্জন পথ দিয়ে কে যেন ঝুমুর ঝুমুর শব্দে ঘণ্টা বাজাতে বাজাতে চলে গেল। ভোম্বল আন্দাজে ধরে নিলে রানার। তবুও মুহুরী মশাইয়ের পিসিমাকে জিজ্ঞেস করলে, ওটা কিসের শব্দ? পিসিমা বললেন, তুমি ঘুমোওনি? ও হলো ডাকওয়ালা, রোজ রাতে এমনি সময় যায়। ও আসে নদীর ওপারে কমলাপুর থেকে, যাবে পাশের গাঁয়ে সাত গেছে। তোমার ঘুম আসছে না? বিছানাটা শক্ত হয়েছে? আমাদের গাঁ তোমার ভালো লাগলো? ভোম্বল বললে, হুম। এই গাঁয়ে আগে খুব বন জঙ্গল ছিল। ওই সাত গেছের দক্ষিণে বিলের ধারে থাকতো ডাকাত। আমার শ্বশুর বাড়ি ছিল সাত গেছের পর মাকমপুরে। সেবারে শ্বশুর বাড়ি যাচ্ছি পালকিতে, সঙ্গে ছিল মদন। আমাদের বাড়িতে সে কাজকর্ম করত। বিলের ধারে পৌঁছতেই বেলা ডুবে গেল, আর বিলের পাড়ে জঙ্গল থেকে হাড়ে রে 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 করে বেরিয়ে এলো একদল ডাকাত। পালকির দরজা বন্ধ, তবুও সেই মাঘ মাসের ঠান্ডায় ভয়ে গা দিয়ে ঘাম বেরুতে লাগলো। গা ভরা গয়না আমার। এমন সময় মদন হাঁক দিয়ে উঠল, খবরদার, তফাৎ থাক, জানিস পালকিতে চৌধুরী মশাইয়ের নাতনি আছে। অমনি শব্দ, বেহারারা পালকি কাঁধে ভয়ে ছুটছে। মদনা আবার হাঁক দিলে, ভয় নেই, আসতে চল। তারপর পালকির দরজায় এসে আমায় বললে, কোনো ভয় নেই দিদি, বেটারা সব গা ঢাকা দিয়েছে, তবুও কি আমার ভয় যায়? ভোম্বল জিজ্ঞেস করলে, চৌধুরী মশাই কে? আমার ঠাকুর দাদা। তিনি নাকি নিজেই একটা ডাকাত দলের সর্দার ছিলেন। ছোটবেলায় আমাদের ওই জোড়াবরতলার দু এক বাড়িতে ডাকাত পড়েছে, কিন্তু আমাদের বাড়ির ত্রিসীমানায় কেউ ঘেঁষত না। ঠাকুরদার চেহারা ছিল খুব দশাসই। মালতী অনুযোগের সঙ্গে ও কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমার ঘুম ভাঙিয়ে দিলে। আচ্ছা আচ্ছা, আর কথা কইব না, তোরা ঘুমো। বলে পিসিমা চুপ করলেন। ভোম্বল পিসিমার গল্পটি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে সে কাউকে কিছু না বলে গ্রামের শিশির ভেজা পথ দিয়ে খানিকটা ঘুরে এলো। তখন গাছের মাথায় রোদ ঝিকঝিক করছে। পথের ধারে খেজুর গাছে একজন গাছি উঠে পাতা ঝুরছে। এরপর চাঁচ দেবে। জন্দুই জেলে জাল কাঁধে নদীর দিকে চলেছে। ওই দেখা যায় নদী, পথের এপাশে ওপাশে ক্ষেত, ঘর বাড়ি। ওই চলেছে গরুর গাড়ি। ওই যে জলায় নাল ফুলের মেলা। কিন্তু ভোম্বল আর এগোলো না, ফিরে এলো। এসে দেখে সবাই তার জন্যে উদ্বিগ্ন, কিন্তু তার সেখানে আর থাকতে ভালো লাগছে না। বাড়ির জন্যে মন ব্যাকুল। তবুও সে খাওয়া দাওয়া সেরে যখন রওনা হলো, তখন বেলা দুপুর। সে মুহুরী মশাইয়ের স্ত্রী ও পিসিমাকে প্রণাম করলে, কিন্তু তার মন হঠাৎ কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। দুজনেই তার থুতনি ধরে চুমো খেয়ে আশীর্বাদ করে বললেন, আবার এসো। পিসিমা বললেন, বুড়িকে ভুলে যেও না দাদু। মুহুরী মশাই তাকে নৌকোয় তুলে দিতে সঙ্গে চললেন। তাদের সঙ্গে চলল সেই লাল রঙের কুকুরটি। ভোম্বল যেতে যেতে পিছন ফিরে দেখলে পিসিমারা পথে এসে দাঁড়িয়েছেন। মালতী দাঁড়িয়ে আছে পথের ধারে ঝাঁকড়া আম গাছটির ছায়ায়। তার বড় বড় চোখ দুটি ও কপালের ওপর কোঁকড়া চুলগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ভোম্বলের মনে হলো সে যত গ্রাম দেখেছে তার মধ্যে এই গ্রামখানি সবচেয়ে সুন্দর। ভোম্বল নৌকোয় উঠতেই মাঝি নৌকো ছেড়ে দিলে। মুহুরী মশাই ঘাটের ওপর থেকে বললেন, সাবধানে যেও। কুকুরটিও নৌকোর দিকে তাকিয়ে রইল।
মূর্তি দুটি ও ঘাট ছোট হতে হতে সবুজ গাছপালায় গেল মিলিয়ে। নৌকো বাঁক ঘুরে আরেকটি বাঁকের কোল দিয়ে এগিয়ে যেতে লাগলো। ভম্বলের মনে হতে লাগলো সে নৌকোয় একা বসে আছে, তার সামনে ও পিছনে একটানা জলের স্রোত চলেছে। যখন বেলা ডুবে আসছে, ভম্বলের চোখে পড়ল দুর্গাপুরের রেল স্টেশন, বাজার, ঘরবাড়ি, কাইয়াদের কাঠগোলা, কুলে পড়ে আছে বড় বড় শালের গুড়ি। তারপর এলো গোয়ালাপাড়ার ঘাট, ওই একটা ছোট পাঁক, জল ঘুরছে। বাঁ ধারে দেখা গেল তাদের আমলাপাড়ার ভাঙা ঘাট, ওপর থেকে পথ নেমে এসেছে জল অবধি। ভম্বল ছইয়ের ভেতর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে হাত বাড়িয়ে বললে, মাঝি ওই ঘাটে লাগাও, ওই কাঁঠাল গাছ। ঘাটের বাঁ ধারে জামতলা, তারপর পথ, পথের ধারে নদীর পাড়ে সেই পুরনো বাঁকা কলকে ফুলের গাছটি। কতদিন সে নির্জন দুপুরে ওর ওপর উঠে নদী পাড়ে ঝাউবনে ঢাকা জনহীন বিশাল চরখানের দিকে তাকিয়ে একা বসে থেকেছে, কলকে ফুলের মধু খেয়েছে। তখন দূর থেকে ঘুঘুর ডাক ভেসে আসে, জামের পাতা হাওয়ায় খসখস করে। কিন্তু ঘাটের ওপর কাঁঠালতলায় দাঁড়িয়ে ওই যে কারা, নৌকো ঘাটে লাগবার আগেই সে চিনতে পারলে দাঁড়িয়ে আছে তার খুড়তুতো বোন রানী দিদি ও তার বন্ধু পদ্ম দিদি। চরমাদারীপুরের পথে ওরই বাড়িতে সে এক রাত্রি ছিল। দুজনেই তাহলে শ্বশুর বাড়ি থেকে এসেছে। কিন্তু রানী দিদির ছেলে খোকন কই? ঘাটে নৌকো লাগতে না লাগতেই এক লাফে ডাঙায় নেমে ওপরে উঠতে উঠতে সে শুনতে পেল কে যেন বলছে, কে রে? ও মা, এই যে ভোমলা। ভম্বল ওপরে উঠে তাড়াতাড়ি দুজনের পায়ের ধুলো নিতেই রানী দিদি বলে উঠল, সুবুদ্ধি হয়েছে? বাবা ভালো আছেন? তারপর ঘাটের দিকে ফিরে বললে, সূচি জিনিসপত্রগুলো নিয়ে আয়, আমি বাড়ি যাচ্ছি। রানী দিদি বললেন, ও কি করে বাড়ি চিনবে? সঙ্গে নিয়ে যা। ভম্বল বললে, তুমি দেখিয়ে দাও না। তারপর বাড়ির দিকে চলতে চলতে চেঁচিয়ে বললে, পদ্মদি, জামাইবাবুকে চরমাদারীপুরে দেখেছিলাম, সাইকেলে মানকচু বেঁধে নিয়ে যাচ্ছিলেন। পদ্মদিদি খিলখিল করে হেসে উঠে বললে, কি দুষ্টু ছেলে রে বাবা! ও কাউকে কিছু না বলে ভোরবেলা চলে যেতে আমার শাশুড়ি তো ভেবেই সারা। ভম্বল আর কিছু শুনতে পেল না। রাতে খেয়ে দিয়ে বিছানায় শুতেই এই কদিনের ঘটনা তার মনে আপনা থেকেই জেগে উঠল। কত নতুন লোক, কত নতুন গ্রাম সে দেখলে। বাড়ি ফিরে পদ্মদিদিকেও সে দেখতে পেল, কিন্তু শালুকডাঙ্গার সেই বুড়ির দেখা পেল না। সে হয়তো এখনও তাকে গ্রামের পথে খোঁজে, কিন্তু ভম্বল কি আর কোনোদিনও সেই পথে যাবে?